আসসালামু আলাইকুম। আচ্ছা, আশা করছি শুনতে পাচ্ছ। তো দেখো, আমরা আমরা পড়ছিলাম হচ্ছে অ্যাপ্রোচ এন্ড মেথড, ইএলটি। তো এটার আমরা আজকে সাজেশনে যদি চলে যাই, তাহলে আমরা পড়েছি এই পর্যন্ত। আজকে আমরা পড়বো এই প্রশ্নটা, ডিরেক্ট মেথড। এই প্রশ্নটা পড়বো যে ডিরেক্ট, হোয়াট আর দ্য কি ফিচার্স এন্ড টেকনিক্স অফ ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের মেইন যে বৈশিষ্ট্য সেগুলো কি, এটার টেকনিকটা কি, এটা এবং এইটার যে ডিসঅ্যাডভান্টেজ এবং লিমিটেশন, মানে অ্যাডভান্টেজ এন্ড ডিসঅ্যাডভান্টেজ, এইটা আমরা আলোচনা করব। তো চলো আমরা এটা দেখি, আমাদের নোট রেডি আছে। আমরা ডিরেক্ট মেথড পড়তেছিলাম, তাই না? ডিরেক্ট মেথড, আচ্ছা। এইটা হচ্ছে আমাদের নোট এবং এই নোটটাই আমরা পড়বো। নোটটা একটু বড় মনে হচ্ছে, বাট এত বড় না। আমি এটাতে স- এই পয়েন্ট আউট বেশি করেছি, যত পয়েন্ট আউট গুলো দেখলে অনেক সময় হয় কি যে ইএলটি বা লিঙ্গুইস্টিক্স এগুলো তো বোরিং সাবজেক্ট। যখন তুমি পরীক্ষার খাতায় লিখতেছো, টিচাররা যখন পয়েন্ট দেখে, পয়েন্ট দেখে দেখে চলে যায় এবং মার্কসটা বেশি দেয়। বাট যদি এটা ঢালাও ভাবে লিখো, তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে টিচারদের জন্য ওইটা পড়তে কষ্ট হয়। এই জন্য বড় প্রশ্ন যেগুলো, সেগুলো একটু চেষ্টা করবো পয়েন্ট আউট করে লেখার। তাহলে টিচাররা ওটা সহজে বুঝতে পারবে এবং পয়েন্টগুলো দেখে দেখেই তারা মার্কস দিয়ে চলে যায়। এবং তারা ওই যে একটা পজিটিভ অ্যাটিটিউড থেকে দেখা যাচ্ছে দুই দুই 3 মার্ক, 4 মার্ক বা 5 মার্ক ওভারঅল বেশি দিয়ে দেয়, বা তোমাকে ভালো মার্কস দেয় আর কি। তো সেক্ষেত্রে এক কথা, তুমি তোমার পরীক্ষার খাতা দিয়ে তোমার লেখনী, তোমার স্টাইল, এগুলো সব দিয়ে তুমি তোমার টিচারকে খুশি করতে হবে। ওই টিচারটা যখন খুশি হচ্ছে, আমাদের আহ, আমাদের ওই যে আমরা যে কোশ্চেনটা দেখি, যে কোশ্চেনটা দেখে আমরা পরীক্ষা দিই, এই কোশ্চেনটা মূলত কে করেছে আমাদেরকে। আমরা অনেক সময় মনে করি না যে কোশ্চেন তো এমনি সাধারণ কোশ্চেন, কিন্তু যদি একটু চিন্তা করো যে যে টিচার তোমাকে খাতা দেখতেছে, সেই টিচারটারই এই প্রশ্নটা, সেই টিচার ধরো তোমাকে বলতেছে যে হোয়াট আর দ্য কি ফিচার্স অফ ডিরেক্ট মেথড। তুমি তোমার খাতায় অগ্রিম আগে থেকে লিখে দিয়েছো যে এগুলো হচ্ছে সেটার কি ফিচার্স। তাহলে ওই টিচার যেভাবে প্রশ্ন করতেছে বা যেভাবে খাতাটা দেখবে, সেই টিচারকে খুশি করার মতো করে আমাকে প্রেজেন্ট করতে হবে। এটা সবসময় মাথায় রাখবে, তাহলে দেখবা যে ইজি হয়ে যাচ্ছে। ইভেন ওই যে ইন্টারভিউ বোর্ড, সামনে যখন চাকরি বাকরিতে যাবা, তারপরে আরো যেগুলো আছে বিভিন্ন জায়গা ভাইভাতে, যেটা যেটা কি হয় যে ওয়ান টু ওয়ান দেখা হয়, সামনাসামনি তোমাকে জিজ্ঞাসা করতেছে, তুমি অ্যান্সার দিচ্ছ। বাট এই পরীক্ষার খাতায় যেটা হয় যে ইনডিরেক্টলি দূর থেকে তোমাকে কোশ্চেনের মাধ্যমে তোমাকে প্রশ্নগুলো করতেছে এবং তুমি তার উত্তর দিচ্ছ। এটা মাথায় রাখবা। তো দেখো, আমরা এটা পড়া শুরু করি। আমরা একটা করেই পড়তে হবে, দুইটা করে পড়লে মাথায় থাকবে না। তো আজকে আমরা এটা পড়ি। দেখো যে হোয়াট আর দ্য কি ফিচার্স অথবা কি প্রিন্সিপাল। এখানে প্রশ্নটা এরকম হতে পারে যে আমাদের এখানে ফিচারও থাকতে পারে, প্রিন্সিপালও থাকতে পারে, আবার টেকনিক্স থাকতে পারে। এরপরে এখানে গিয়ে আবার বলতে পারে হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অথবা স্ট্রেংথস, ডিসঅ্যাডভান্টেজেস অথবা লিমিটেশন, এগুলো থাকতে পারে। তো যেটাই থাকুক না কেন, আমরা এই প্রশ্নটাই লিখে দিয়ে আসবো, তাহলেই হবে। তো চলো দেখি এটা। The direct method is a language teaching approach that emphasizes teaching a foreign language through direct exposure and use, avoiding the use of the learner's native language as much as possible. বলা হচ্ছে ডিরেক্ট মেথড যেটা, এটা ল্যাঙ্গুয়েজ টিচিং এর একটা অ্যাপ্রোচ, একটা মেথড, একটা ধরন বা স্টাইল, যেটা এমফাসাইজ করে, গুরুত্ব দেয় টিচিং এ ফরেন ল্যাঙ্গুয়েজ থ্রু ডিরেক্ট এক্সপোজার অ্যান্ড ইউজ। যেটা এমফাসাইজ করতেছে যে একটা বিদেশি ভাষা আমাদেরকে সরাসরি ফেস করে এবং ইউজ করে এটাকে আমাদের হচ্ছে শিখতে হবে বা শিক্ষা দিতে হবে। এবং অ্যাভয়েডিং দ্য ইউজ অফ লার্নার্স নেটিভ ল্যাঙ্গুয়েজ, এবং লার্নার যারা রয়েছে তাদের নেটিভ ল্যাঙ্গুয়েজটাকে যতটা সম্ভব এড়িয়ে চলতে দেওয়া হয় এবং সেভাবে এটাকে শেখানো হয়। আমি যে গতদিনে বললাম যে ঢাকাতে বেশ কিছু আবাসিক রয়েছে, যারা তোমাদেরকে, মানে যারা স্টুডেন্টদেরকে একটা পরিবেশ দেয়, যে হয়তো 3 মাস,
ওই 3 মাস তাদের ওখানে থাকবা, ওখানে থেকে ওদের সাথেই ওই মেস করে বা হোটেল করে তাদের সাথে খাওয়া দাওয়া, তাদের সাথে উঠা বসা চলা সবকিছু। এবং এই 3 মাসে কখনো কোনো বাংলা ইউজ করতে পারবা না, নেটিভ ভাষা ইউজ করতে পারবা না, ইংলিশে কথা বলতে হবে। এই করে একটা ইংলিশ পরিবেশের ভেতরে থেকে দেখা যায় 3 মাস পরে একটা ছেলে কিছু না কিছু বলতে পারে। তো ওই যে সিস্টেমটা, এই সিস্টেমটা হচ্ছে ডিরেক্ট মেথড। এটা তোমরা পাবা ওই যে আমি ফেসবুকে দেখি মাঝে মাঝে যে ওই যে ইংলিশ থেরাপি নামে একটা প্রতিষ্ঠান আছে, তারা কিন্তু এটা শেখায়। তো ওইখানে তারা এরকম ডিরেক্ট একটা ইয়েতে রেখেও এইভাবে কাজটা করায়, মানে কাইন্ড অফ ইনকিউবেশন করায়। একটা ইনকিউবেটরে যেমন ডিম রেখে ডিমটাকে নাড়াচাড়া করে 15-20 দিন পর ডিমটা ফুটে ওঠে, ঠিক এরকমই এখানে 3 মাস নাড়াচাড়া করে তোমাকে ওইভাবে স্পিকার বানায় দেবে। তো এটা খুব ভালো একটা দিক। এবার দেখো, ডেভেলপ as a reaction against the grammar translation method, the direct method gained popularity in the 19th and 20th centuries। বলা হচ্ছে যে এই ডিরেক্ট মেথড এই মেথডটা মূলত ডেভেলপ করা হয়েছে গ্রামার ট্রান্সলেশন মেথডের রিয়াকশন অনুযায়ী, রিয়াকশন হিসাবে। এবং এই ডিরেক্ট মেথডটা পপুলারিটি অর্জন করে, জনপ্রিয়তা অর্জন করে 19th সেঞ্চুরির শেষের দিক থেকে 20th সেঞ্চুরির শুরুর দিকে। Let's explore its key features, techniques, strength and limitation. Strengths and limitation. দেখো, প্রথমে কি ফিচার্স বা প্রিন্সিপাল। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মানে মৌখিক যোগাযোগ। দ্য ডিরেক্ট মেথড প্লেসেস এ সিগনিফিক্যান্ট এমফাসিস অন ওরাল কমিউনিকেশন। ডিরেক্ট মেথড সবসময়ের জন্য একটা যোগাযোগ, মৌখিক কথাবার্তা, কনভারসেশন, এইটার উপরে জোর দিয়ে থাকে। লার্নার্স আর এনকারেজ টু এঙ্গেজ ইন কনভারসেশনস, ডিসকাশনস অ্যান্ড রোল প্লেস টু এনহ্যান্স দেয়ার স্পিকিং অ্যান্ড লিসনিং স্কিলস। বলা হচ্ছে লার্নারদেরকে এখানে উৎসাহিত করা হয়, তারা কনভারসেশনে এঙ্গেজ হবে, তারা ডিসকাশন করবে, তারা বিভিন্ন ভূমিকা পালন করবে, বিভিন্ন অ্যাক্টিং করবে, এবং সেগুলোর মাধ্যমে তারা স্পিকিং এবং লিসনিং স্কিল বাড়াবে। এইগুলোতে তাদেরকে উৎসাহিত করা হয়। The method aims to replicate the way individuals acquired their first language, emphasizing immersion and direct interaction in the target language। বলা হচ্ছে এই মেথডটার উদ্দেশ্য হচ্ছে এটা, একটা ইন্ডিভিজুয়াল বা একজন ব্যক্তি বা একজন শিক্ষার্থী যেভাবে তার মাতৃভাষা শিখে থাকে, ঠিক একইভাবে সেও এই ভাষাটা, সেকেন্ড ল্যাঙ্গুয়েজটা সে শিখবে, সেটাই বলা হয় আর কি। এবং সেটা সে শিখবে হচ্ছে তার মাতৃভাষাটাকে কিছুদিনের জন্য অফ রেখে একেবারে ইমার্শন হয়ে, মানে একবারে মগ্ন থেকে নিমজ্জিত হয়ে ডিরেক্ট ইন্টারাকশনের মাধ্যমে টার্গেট ল্যাঙ্গুয়েজটা শিখবে। যে ল্যাঙ্গুয়েজটা সে শিখতে চাচ্ছে সেটা সে শিখবে, এবং ওইখানে অন্য কোনো ভাষা ইউজ করা যাবে না। এটা এটা খুব ভালো একটা জিনিস, আমি ঢাকায় থাকলে এটা করতাম এখন মনে হয়। সময় সময় মনে হচ্ছে যে আলাদা করে একটা বাসা ভাড়া নিয়ে ওইখানে তোমার, মানে তোমাদের মতো যারা স্টুডেন্ট আছে ঢাকা ঢাকা বেস বা বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে নিয়ে গিয়ে ওইখানে এভাবে ক্যাম্পিং করে, 3 মাসের ক্যাম্পিং করে এভাবে ভাষা শেখাইতাম। খুব ভালো লাগে আর কি এগুলো। ওকে, এবার আসো ভোকাবুলারি ইন কনটেক্সট। প্রসঙ্গ অনুযায়ী প্রাসঙ্গিক বা রেলেভেন্ট যে ভোকাবুলারি সেগুলো শেখার ব্যাপারে। দেখো, ভোকাবুলারি ইজ টট ইন দ্য কনটেক্সট অফ এভরিডে সিচুয়েশনস এন্ড অ্যাক্টিভিটি। বলা হচ্ছে ভোকাবুলারি গুলো শেখানো হবে প্রতিদিনের যে সিচুয়েশন, যে অ্যাক্টিভিটি, সেগুলোর প্রসঙ্গে। This helps learners to grasp the meaning and uses of words in real life scenarios। এবং এইটা লার্নারদেরকে হেল্প করবে প্রতিদিনের যে রিয়েল লাইফ সিনারিও, সত্যিকারের যে জীবনযাপন, সত্যিকারের লাইফ ঘনিষ্ঠ, জীবন ঘনিষ্ঠ যে ওয়ার্ড গুলো আছে সেগুলোর মিনিং জানতে সহায়তা করবে। দেন লার্নিং আইসোলেটেড ওয়ার্ডস অ্যান্ড দেয়ার ট্রান্সলেশন। এবং আইসোলেটেড যেসব ওয়ার্ড অতটা ব্যবহার হয় না সেগুলো আসলে শিখার ব্যাপারে বা ট্রান্সলেশন করার ব্যাপারে এটা উৎসাহিত করে না। মানে যেগুলো দরকার সেই ভোকাবুলারি গুলোই, সেই শব্দগুলোই শেখানো হয়। তোমরা যদি আহ, যারা সরকারি চাকরিতে যাবে তারা তো গেলেই, আর যারা প্রাইভেট জব গুলোতে যাবা, দেখবা আমরা যে এই লিটারেচার পড়তে গিয়ে যে শব্দগুলো শিখি, সে শব্দগুলো কিন্তু ওইখানে ব্যবহার হয় না।
মানে লিটারেচার পড়তে গিয়ে আমরা যে এই শব্দগুলো শিখি এগুলো ম্যাক্সিমাম শব্দ ইউজলেস থাকবে তুমি যখন কর্পোরেট অফিসে যাবা। ধরো আমি কয়েকটা সিম্পল উদাহরণ দেই। ধরো তুমি, আমরা বলি কি বিগ, লার্জ, তাই না? ওরা বলবে হচ্ছে জাইগান্টিক, মনাস্টারিক, তারপরে হিউজ, ম্যাসিভ, এই কথাগুলো ইউজ করবে। আমরা সাধারণত বলে থাকি হচ্ছে ইম্পর্টেন্ট, তাই না? ইম্পর্টেন্ট বলে থাকি, ওরা বলবে সিগনিফিকেন্ট। আমরা বলি গুড, হুম, ওরা বলবে মানে গুড, এলিগেন্ট, এক্সিলেন্ট, এগুলো আমরা বলে থাকি, তাই না? ওরা আরো শব্দ আছে, সফিস্টিকেটেড, ম্যাগনিফিসেন্ট, হ্যাঁ, এইগুলো ইউজ করবে তারা। তো এক কথায় আমরা সাধারণ যে ভাষাগুলো ব্যবহার করি, আমরা আমাদের এই ইয়েতে হচ্ছে লিটারেচারে লিখতে গিয়ে, প্রশ্নগুলো লিখতে গিয়ে, এগুলো যখন তুমি কর্পোরেট ল্যাঙ্গুয়েজ, কর্পোরেটে গিয়ে যখন লিখবা, তখন অনেকে হাসবে যে ছেলেটা একেবারে হচ্ছে মানে গ্রাম থেকে উঠে এসেছে, এরকম একটা ভাব। তো এই জায়গাটাতেই আমরা আমরা যেগুলো শিখতেছি এগুলো আসলে অনেকগুলোই কার্যকর না। কাজের জিনিস শিখতেছি না আমরা। আমরা অনেক কিছু শিখতেছি যেগুলো হচ্ছে তোমার একেবারে ইয়ে ইউজলেস বলতে পারো। আমি এটা ফেস করেছি, এজন্য বলতেছি। আমি যেহেতু আইটিতে জব করেছি, আমি যখন গেছি তখন দেখি যে অনেক কিছুই একটা সাধারণ অ্যাপ্লিকেশন লিখতে গেলেও দেখা যায় যে আমরা আমরা যে ভাষাটা ব্যবহার করি এই ভাষায় লেখা যায় না, ওই ভাষায় লিখলে চলে না আর কি। এই জন্যই বলতেছি, আমিও তো প্রথমে যখন গেছি তখন তো এই ভাষাতেই কথা বলেছি, এইভাবেই লিখেছি। হ্যাঁ, ভেরি ইম্পর্টেন্ট, তারপরে ভেরি গুড, এগুলোই তো লিখেছি, কিন্তু এগুলো আসলে ব্যবহার হয় না ওখানে। ওকে, এবার আসো। ও আর আরেকটা কাহিনী বলি। আমরা ওই যে যেই লেটার অ্যাপ্লিকেশনের যে ফর্মুলা গুলো শিখি, টোটাল রাবিশ। হ্যাঁ, আমরা যে সিভিটা শিখি, টোটাল রাবিশ। হ্যাঁ, এটা জাস্ট একটা ফরম্যাট, আর কিছুই না, এটা ব্যবহারই হয় না। এই সিভি দিলে কোনোদিন চাকরি পাবা না। হ্যাঁ, এই লেটার অ্যাপ্লিকেশন লিখলে কোনোদিন কিচ্ছু কাজ হবে না। তো এগুলো আমাদেরকে সব রাবিশ জিনিস শেখানো হচ্ছে আর কি। তুমি এখানে আধুনিকতা ঢোকাবে বা নিজের মতো করে লিখবা, দেখবা মার্কস পাওনি, কারণ ওই যে টিচারটা দেখতেছো ও আবার তো আধুনিকতার সাথে পরিচিত না। আচ্ছা, এবার দেখো গ্রামার ইন্ডাক্টিভিটি। স্টুডেন্ট, আচ্ছা, ইনস্টেড অফ complicitly teaching grammar rules, the direct method encourages learners to deduce grammatical structures through exposure to examples and context. বলা হচ্ছে যে আমাদের এই ডিরেক্ট মেথডে গ্রামারটাকে হুবহু একবারে পুরোপুরি ফলো করা হয় না। হ্যাঁ, এবং হচ্ছে এখানে আহ, এই গ্রামারের রুলস রেগুলেশন এগুলোকে একেবারে পুরোপুরি মেনে চলার পরিবর্তে, এগুলোর নিয়মগুলি স্পষ্টভাবে শেখানোর পরিবর্তে, মূলত প্রত্যক্ষ পদ্ধতিতে শিক্ষার্থীদেরকে বিভিন্ন উদাহরণ, বিভিন্ন প্রসঙ্গ, বিভিন্ন এক্সপোজারের মাধ্যমে মূলত ভাষার যে কাঠামো সেগুলো আর কি শেখানো হয়ে থাকে, স্ট্রাকচার গুলো শেখানো হয়ে থাকে। গ্রামার ইজ লার্নড মোর ইমপ্লিসিটলি, এবং গ্রামারকে শেখানো হয় হচ্ছে অনেক নিখুঁত করে। সিমিলার টু হাউ চিলড্রেন লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, এবং এমন ভাবে শেখানো হয় যে একটা ছোট বাচ্চা যেভাবে তার প্রথম ল্যাঙ্গুয়েজে গ্রামার শিখে ফেলে, ঠিক সেইভাবে, মানে এক কথায় ব্যবহার করতে করতে, উম, ইয়ে করতে করতে না। যে যেমন সাইকেল চালানো, সাইকেল চালানো মানুষ কিভাবে শিখে? কোনো রুলস রেগুলেশন আছে? সাঁতার শেখা কোনো রুলস রেগুলেশন আছে? এগুলো নাই, এগুলো শিখতে শিখতেই হচ্ছে হয়ে যায়, চালাইতে চালাইতে সাইকেল চালানো হয়ে যায়। ঠিক এই 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 ক্ষেত্রে এটা বলতেছে যে আহ, হচ্ছে ব্যাকরণটাকে তোমার ইন্ডাকটিভ করা হয়। ইন্ডাকটিভ এর প্রকৃত মানে কি দেখি তো? বর্জন। ও, উদ্দীপকের সাথে। তোমরা ওই যে তোমরা তো ক্রিয়েটিভ যে ইয়েটা আর কি, সৃজনশীল পদ্ধতির স্টুডেন্ট, তোমরা উদ্দীপনা উদ্দীপক বুঝবা। উদ্দীপকের মাধ্যমে গ্রামার শেখানো হয়, ওই একবারে ওই নিয়ম কানুন ওইভাবে শেখানো হয় না। টিচার্স আর ফ্যাসিলিটেটরস। টিচাররা হচ্ছে সহযোগী। দেখো, দ্য টিচার ইন দ্য ডিরেক্ট মেথড সার্ভস অ্যাজ এ ফ্যাসিলিটেটর
গাইডিং স্টুডেন্টস থ্রু কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস। বলা হচ্ছে টিচাররা এখানে ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, এবং তারা এখানে স্টুডেন্টদেরকে গাইড করে এই কমিউনিকেটিভ অ্যাক্টিভিটিস এর মাধ্যমে। তারা একেবারে যে আমরা যে অর্থে বলে থাকি যে একজন টিচার যেরকম, হ্যাঁ, সেরকমটা না। সে আসলে মূলত একটা প্রসেসকে, একটা লার্নিং প্রসেসকে ইজি করবে, সহযোগিতার মাধ্যমে সেটাকে ইজি করবে আর কি। ফ্যাসিলিটেটর মানে হচ্ছে যে কোনো পরিস্থিতিকে ইজি করে তোলে, কঠিন পরিস্থিতিগুলোকে ইজি করে তোলে, সে হচ্ছে ফ্যাসিলিটেটর। দে প্রোভাইড এ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট, ল্যাঙ্গুয়েজ শেখার মতো একটা এনভায়রনমেন্ট সে দিবে। কারেক্ট এরর্স, এরর গুলোকে সে ঠিকঠাক করে দিবে। প্রম্পট স্টুডেন্টস টু এক্সপ্রেস দেমসেলস, এবং স্টুডেন্টরা যাতে তাদের নিজেদেরকে এক্সপ্রেস করতে পারে সেটার জন্য তাদেরকে উৎসাহিত করবে। দেখো এগুলো বানিয়ে লেখা যায় কিন্তু, হ্যাঁ, এই পয়েন্টগুলো মনে রাখলে এগুলো বানিয়ে লেখা যায়। আমাকে যে এই ল্যাঙ্গুয়েজে লিখতে হবে তা না, এটা তুমি তোমার মতো করে বানিয়ে লিখতে পারবা। ইউজ এ ভিজুয়াল অ্যান্ড অডিও এইডস। রিয়েল লাইফ অবজেক্টস, পিকচার্স অ্যান্ড ভিজুয়ালস আর ইউজ টু সাপোর্ট ল্যাঙ্গুয়েজ লার্নিং। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে রিয়েল লাইফ ছবি, অবজেক্ট এগুলো ব্যবহার করা যেতে পারে, এবং এটা ল্যাঙ্গুয়েজ লার্নিং এর সাপোর্ট হিসেবে কাজ করে। This helps to create a tangible connection between words and their meanings. এবং বলতেছে যে এইটা যদি করা যেতে যায় তাহলে এটা ওয়ার্ড এবং ওয়ার্ডের মিনিং এর ভেতরে একটা ট্যানজিবল কানেকশন তৈরি করে, মানে একটা বাস্তব সংযোগ এটা তৈরি করবে। তাহলে লিসনিং অ্যাক্টিভিটিস ইউজিং নেটিভ স্পিকার রেকর্ডিংস অর রিয়েল লাইভ কনভারসেশনস আর ইন্টিগ্রাল টু দা ডিরেক্ট মেথড। ডিরেক্ট মেথডের লিসনিং এর ক্ষেত্রে, লিসনিং অ্যাক্টিভিটিজ এর ক্ষেত্রে নেটিভ স্পিকার যারা রয়েছে তাদের যে কনভারসেশন, তাদের যে রিয়েল লাইফের যে কথাবার্তাগুলি সেগুলো আর কি শোনানো হয়, সেগুলো ডিরেক্ট মেথডের একটা অবিচ্ছেদ্য অংশ, মানে অডিও শোনানো হয় যেটা লিসনিং স্কিল বাড়ানোর জন্য। দিস হেল্পস লার্নার্স ডেভেলপ অ্যাকিউরেট প্রোনাউন্সিয়েশন অ্যান্ড লিসনিং কম্প্রিহেনশন স্কিল। এবং এইটা লার্নারদেরকে তোমার অ্যাকুরেট প্রোনাউন্সিয়েশন শেখাতে হেল্প করে, এবং একই সঙ্গে লিসনিং কম্প্রিহেনশনের ক্ষেত্রেও হেল্প করে থাকে। তারা লিসনিং করে কোনো একটা জিনিস বুঝতে পারবে, এই বোঝার ক্ষমতাটা তাদের বাড়িয়ে দেয়। আমাদের বাংলাদেশের যে লার্নিং প্রসেস, ভাষা লার্নিং এর ক্ষেত্রে এখানে এত গ্রামার টামার এগুলো না দিয়ে যদি দুইটা জিনিস অ্যাড করতো এটার সাথে, যেমন ইংলিশে অনার্সের ক্ষেত্রে দুইটা জিনিস ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে অ্যাড করতে হবে। এক হচ্ছে রিডিং রাইটিং, অ্যাডভান্স রিডিং রাইটিং, ভাই এগুলো সব বোগাস, এগুলোর কোনো দরকার নেই। শুধু দরকার ছিল হচ্ছে স্পোকেন ইংলিশের 100 মার্ক, লিসনিং এর 100 মার্ক, রিডিং রাইটিং সব অটোমেটিক হয়ে যাইতো। হ্যাঁ, ওই স্পোকেন ইংলিশের 100 মার্ক আর ইয়ে লিসনিং এর 100 মার্ক। লিসনিং এর জন্য হয়তো দেখা যাচ্ছে যে 100টা ভিডিও থাকবে, 100টা ভিডিও, ওই ভিডিওগুলোর ভেতর থেকে তোমাকে কোশ্চেন করা হবে এবং ভিডিওগুলো তোমাকে শুনতে হবে থরলি, তাহলে তোমার লিসনিং স্কিল বেড়ে যাবে। প্রথম 20টা 25টা শুনতে কষ্ট হবে, তারপর এগুলো দেখবা যে হয়ে যাচ্ছে। আবার স্পোকেনের ক্ষেত্রে স্পোকেনের ক্লাস হবে, প্রতিদিন একটা করে ক্লাস হবে, এতে করে দেখবা যে সবাই শিখে ফেলতেছে, কিন্তু হায় এগুলো করে না আর কি। আমাদের এবারের শিক্ষামন্ত্রী যাকে বানানো হয়েছে তিনি তো আরো সিরিয়াস লোক, কি যে করে। যাই হোক, টেকনিক এবার দেখো। আমরা এটা জানলাম হচ্ছে এটার প্রিন্সিপাল যে রুলগুলি, ফিচারগুলি। একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন হয় এখানে, ভোকাবুলারি কনটেক্সট অনুযায়ী বা প্রসঙ্গ অনুযায়ী ভোকাবুলারি শেখানো হয়। তো গ্রামারটাকে তোমার কমিয়ে দেওয়া হয়, গ্রামারটাকে উদ্দীপনার মাধ্যমে শেখানো হয় সৃজনশীলতার সহিত। টিচার একজন ফ্যাসিলিটেটর হিসেবে কাজ করে, এবং ইউজ অফ ভিজুয়াল অ্যান্ড অডিও এইড, মানে ভিজুয়াল এবং অডিও এইড হেল্পার হিসেবে ইউজ করা হয় আর কি, সাহায্যকারী হিসেবে ইউজ করা হয়। এবার আসো এখানে আমরা টেকনিকটাকে আমরা দেখি যে কোন কোন টেকনিক ইউজ করে এই ডিরেক্ট মেথডে পড়ানো হয়। কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। টিচার্স এঙ্গেজ স্টুডেন্টস ইন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। টিচার স্টুডেন্টদেরকে কোশ্চেন এবং অ্যান্সার সেশনে এঙ্গেজ করায়। প্রমোটিং অ্যাক্টিভ পার্টিসিপেশন অ্যান্ড স্পন্টেনিয়াস ইউজ অফ ল্যাঙ্গুয়েজ, এবং তাদেরকে অ্যাক্টিভ পার্টিসিপেশনের, তাদেরকে উৎসাহিত করে, এবং একই সঙ্গে স্পন্টানিয়াস ইউজ অফ ল্যাঙ্গুয়েজে তাদেরকে করতে বলা হয়, মানে স্বতঃস্ফূর্তভাবে যাতে তারা করে ভাষাটা ব্যবহার করে সেইটাতে তাদেরকে উৎসাহিত করা হয়। Role playing and dialogues. Role playing and dialogues stimulate real life scenario, allowing
learners to practice language in situations they might encounter। বলা হচ্ছে এখানে বিভিন্ন রকমের ভূমিকা পালন করানো হয় এবং ডায়ালগের মাধ্যমে রিয়েল লাইফ সিচুয়েশনে বা রিয়েল লাইফ সিনারিওতে মূলত এই ভাষাটাকে প্র্যাকটিস করানো হয়। এবং এখানে লার্নারদেরকে অ্যালাউইং টু প্র্যাকটিস ল্যাঙ্গুয়েজ ইন সিচুয়েশনস, অর্থাৎ বিভিন্ন সিচুয়েশন তারা এনকাউন্টার করে এই মুখোমুখি হয়ে তারা মূলত এই ভাষাটা প্র্যাকটিস করে। যেমন এই যে আমরা অনেক সময় দেখি না, ভাষা শেখাতে গেলে একজন স্টুডেন্টদেরকে নিয়ে বাইরে নিয়ে চলে যাচ্ছে, একজন সবজি বিক্রেতা হচ্ছে, একজন দেখা যাচ্ছে যে হোটেলের ওয়েটার হচ্ছে, ও ওয়েটার হয়ে সে রিসিভ করতেছে অর্ডার গুলি, বা একজন হোটেলে গিয়ে অর্ডার করতেছে, এই যে রিয়েল লাইফ সিচুয়েশন গুলো, সেগুলোর কথা বলা হচ্ছে। স্টোরি টেলিং, গল্প বলার মাধ্যমে। স্টোরি টেলিং ইজ এমপ্লয়েড টু ইন্ট্রোডিউস নিউ ভোকাবুলারি অ্যান্ড গ্রামাটিক্যাল স্ট্রাকচারস উইদিন আ মিনিংফুল কনটেক্সট, মেকিং ল্যাঙ্গুয়েজ লার্নিং মোর এঙ্গেজিং। স্টোরি টেলিংটা, এটা খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এমপ্লয় করা হয়, প্রয়োগ করা হয় এই টু ইন্ট্রোডিউস নিউ ভোকাবুলারি, নতুন ভোকাবুলারি শেখানোর জন্য, গ্রামাটিক্যাল স্ট্রাকচার শেখানোর জন্য। এবং এটা করা হয় উইদিন আ মিনিংফুল কনটেক্সট, একটা অর্থবহ প্রসঙ্গ তৈরি করার মাধ্যমে। এবং ল্যাঙ্গুয়েজ লার্নিংটাকে আরো এঙ্গেজিং করার জন্য, আরো ইন্টারেস্টিং করার জন্য স্টোরি টেলিং পার্টটা ইউজ করা হয়। যেমন এই যে আমাদের আমাদের কিন্তু একটা অনলাইন স্পোকেন ক্লাস হয়, এবং ওইখানে আমরা কিন্তু স্টোরি টেলিং এর বিষয়টা রেখেছি। আমরা যেমন স্টুডেন্টদেরকে বলে থাকি যে তোমাদের গত কালকে কি করেছো সারাদিন বলো, বা পুরো সপ্তাহ জুড়ে কি করেছো বলো, এরকমটা বলে থাকে কিন্তু। তো ওইটাই হচ্ছে স্টোরি টেলিং এর পার্ট। এরপরে দেখো ডেমনস্ট্রেশন অ্যান্ড অ্যাকশন, মানে কাজ করা এক কথায়। অ্যাকশন অ্যান্ড ডেমনস্ট্রেশন আর ইউজ টু কনভে মিনিং, এইডিং ইন আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড রিটেনশন অফ ভোকাবুলারি। বলা হচ্ছে বিভিন্ন রকমের কাজ করা, হ্যাঁ, বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি করা, সেগুলোর মাধ্যমে সত্যিকারের মিনিং বোঝা, বা মিনিং গুলো রিয়েল লাইফে কিভাবে ব্যবহার করতে হবে সেটা, আবার মিনিং গুলো আন্ডারস্ট্যান্ড করা, এবং একই সঙ্গে রিটেনশন অফ ভোকাবুলারি, এবং ভোকাবুলারি গুলো বারবার বারবার ইউজ করা। হ্যাঁ, এটাকেও বলা হচ্ছে এই ডেমনস্ট্রেশন এবং অ্যাকশন। মানে এক কথায় প্রত্যেকটা কাজগুলোকে রিপিট করা। এই রিপিট করার কথা বলা হচ্ছে। আর তুমি একদিন একটা ওই সবজি বিক্রেতা হয়ে বা সবজির কেনার একটা ইয়ে করলা আর করলা না, তাহলে হইলো না। এটা তোমাকে বারবার বারবার ইউজ করতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে, ডেমনস্ট্রেট করতে হবে, এবং অ্যাক্টিভিটির ভিতরে রাখতে হবে। আমরা আমাদের স্পোকেন ক্লাসে আমরা বলে থাকি যে তোমরা তোমাদের বাড়িতে তোমাদের বাবা মার সাথে কথা বলো ইংলিশে, তোমাদের বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা যারা আছে তাদের সাথে কথা বলো, জাস্ট ফ্লুয়েন্সি গেইন করার জন্য। কারণ এটা করলে হয় কি, যে তোমার ছোট বাচ্চা কাচ্চা এরা তো তোমার ভুল ধরতে পারবে না। তো সেক্ষেত্রে তুমি তাদের সাথে যদি কথা বলো তাহলে ফ্লুয়েন্সিটা আসবে। আবার বাবা মা তো আছে, বুঝবে না, কিছু বলতেও পারবে না, তোমার ভুল হলে তোমাকে লজ্জা দেবে সেটাও পারবে না, বাট তোমার ফ্লুয়েন্সি আসবে। এবং এইটা আমি আমি নিজেই আমার আমার ক্ষেত্রে এটা এটা কাজ করে আর কি। এখন এটা এরকম না যে ফ্লুয়েন্সির ক্ষেত্রে আবার ব্যাপার আছে, যে ফ্লুয়েন্সি মানে এই না যে গড় 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 করে ওই আমেরিকানদের মতো বলে যাব, এরকমটা না। আমি বাংলাদেশি, বাংলা কথা বলতে গেলে আমাদের ওরকম গড় গড় করে বের হয় না। তো সেক্ষেত্রে ইংলিশটা কেমনে বের হবে, তাই না? তো আমাকে আমাদের মতো করেই শিখতে হবে। আমাদেরকে ইংলিশদের মতো হইতে হবে, এরকমটা না। ওকে, এবার আসো গ্রামার গেমস, গ্রামারের খেলা। আমরা অনেক সময় শব্দ শব্দ নিয়ে খেলি, তারপরে দেখা যাচ্ছে যে কোনো একটা কারেকশনের বিভিন্ন ইয়েটি নিয়ে খেলি। এইগুলো তো বলতেছে যে গ্রামার গেমস অ্যান্ড ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটিজ আর এমপ্লয়েড টু টিচ গ্রামার কনসেপ্টস ইনডিরেক্টলি। বলা হচ্ছে গেম এবং ইন্টারাক্টিভ অ্যাক্টিভিটি গুলো চালানো হয় গ্রামার কনসেপ্ট গুলো ইনডিরেক্টলি শেখানোর জন্য, মেকিং দ্য লার্নিং প্রসেস এনজয়েবল অ্যান্ড এঙ্গেজিং, এবং লার্নিং প্রসেসটাকে অনেক আকর্ষণীয় এবং অনেক উপভোগ্য করার জন্য এটা করা হয়ে থাকে। ওকে। অ্যাডভান্টেজ অ্যান্ড স্ট্রেংথ, সুযোগ সুবিধা বা এটা শক্তির জায়গাটা কোথায় সেটার কথা বলতেছে। দেখো ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন, শুরুতে এটার এটার উপকারিতা বা এর সুবিধাটা কি। ন্যাচারালি আমরা একটা ল্যাঙ্গুয়েজকে অর্জন করতে পারবো। দ্য ডিরেক্ট মেথড মিরর্স দ্য ওয়ে ইন্ডিভিজুয়ালস লার্ন দেয়ার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ডিরেক্ট মেথডটা মূলত আমরা আমাদের প্রথম ল্যাঙ্গুয়েজ, যেটা নেটিভ ভাষা, যেটা মাতৃভাষা, যেটা সেটা যেভাবে শিখেছি ঠিক সেটাকেই যেন অনুকরণ করা হয় এই ডিরেক্ট মেথডে। It creates an environment where learners naturally pick up
দ্য ল্যাঙ্গুয়েজ থ্রু এক্সপোজার অ্যান্ড ইন্টারাকশন। এটা মূলত একটা পরিবেশ ক্রিয়েট করে যেখানে লার্নাররা প্রকৃতিগতভাবে ন্যাচারালি তারা ল্যাঙ্গুয়েজটাকে পিক করে কিছু এক্সপোজারের মাধ্যমে এবং কিছু ইন্টারাকশনের মাধ্যমে, মানে এক কথা কথাবার্তার মাধ্যমে ন্যাচারালি এটাকে গেইন করে আর কি। একটা ছোট বাচ্চা যেভাবে ভাষা শিখে, ঠিক এই ডিরেক্ট ল্যাঙ্গুয়েজে, ডিরেক্ট মেথডে এসে সেইভাবেই আর কি শেখানো হয়। ফোকাস অন কমিউনিকেশন। দেখো অ্যাডভান্টেজটা কি এখানে, যে কমিউনিকেশনের উপর ফোকাস করা হয়। লার্নার্স ডেভেলপ স্ট্রং ওরাল কমিউনিকেশন স্কিল অ্যাজ দে অ্যাক্টিভলি এঙ্গেজ ইন কনভারসেশনস অ্যান্ড অ্যাক্টিভিটিস প্রম্পটিং ফ্লুয়েন্সি ওভার এ রিগিড ফোকাস অন গ্রামার রুলস। বলা হচ্ছে লার্নাররা এখানে ডেভেলপ করে একটা শক্ত ওরাল কমিউনিকেশনে বা স্পোকেন যে কমিউনিকেশনটা, সেই কমিউনিকেশনের মৌখিক কমিউনিকেশন স্কিলটাকে তারা ডেভেলপ করে। যেহেতু তারা অ্যাক্টিভলি কনভারসেশনে এঙ্গেজ থাকে, অ্যাক্টিভিটিতে এঙ্গেজ থাকে, এবং তারা এর মাধ্যমে নিজেদের ফ্লুয়েন্সিটাকে বাড়িয়ে ফেলে। এই খুব শক্তপোক্তভাবে গ্রামাটিক্যাল রুলস গুলোর উপরে ফোকাস না করে তারা প্র্যাকটিক্যালি ন্যাচারালি এই জিনিসগুলো করে থাকে। এক কথায় কমিউনিকেশনটার উপরে বেশি প্রাধান্য দেওয়া হয়। কালচারাল আন্ডারস্ট্যান্ডিং। ইমার্শন ইন এভরিডে সিচুয়েশন helps learners not only acquire language skill but also gain insights into the culture, nuances and expressions of the target language. বলা হচ্ছে যে কোনো একটা ভাষায় ইমার্শন ইন এভরিডে সিচুয়েশন, অর্থাৎ প্রতিদিনের যে আমাদের যে পারিপার্শ্বিক অবস্থা, সেই পারিপার্শ্বিক অবস্থার ভেতরে নিমজ্জিত থেকে, ইমার্শন থেকে, ইমার্শন থাকলে যেটা হয় যে হেল্পস লার্নার, এটা লার্নারদেরকে হেল্প করে নট অনলি অ্যাকুয়ার ল্যাঙ্গুয়েজ স্কিল, এটা শুধুমাত্র যে ল্যাঙ্গুয়েজ স্কিলটাকে অর্জন করতেই হেল্প করে তাই না, বাট অলসো গেইন ইনসাইটস। হ্যাঁ, কোনো একটা কালচারের খুঁটিনাটি সম্পর্কে জ্ঞান নেয়া, এবং একই সঙ্গে ওই টার্গেট ল্যাঙ্গুয়েজকে ওইটাতে এক্সপ্রেশনে পরিণত করা, বা ওইটাকে তোমার টার্গেট ল্যাঙ্গুয়েজের ওই কালচারগুলোকে বুঝতে পারা, এই সব কিছুই মূলত হচ্ছে এই ভাষা শিক্ষার মাধ্যমে হয়ে থাকে আর কি, ডিরেক্ট মেথডে হয়ে থাকে। ডিরেক্ট মেথডটা যদি তুমি করো তাহলে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং, মানে ওদের কালচারটা তুমি বুঝতে পারবা। মেমোরাইজিং থ্রু কনটেক্সট। কিছু মুখস্থও করা হয় এখানে বেশ কিছু জিনিস, এবং সেগুলো প্রসঙ্গক্রমে, এমন না যে তোতা পাখির মতো মুখস্থ করলাম গিয়ে দেখা যাচ্ছে যে ওই মুখস্থ কোনো কাজেই লাগলো না, এরকমটা না। vocabulary and grammar are learned within meaningful context, making it easier for learners to remember and apply with what they have learned. বলা হচ্ছে ভোকাবুলারি এবং গ্রামার যেগুলো শেখা হয় সেগুলো অর্থবহ সিচুয়েশন ক্রিয়েট করে, কনটেক্সট বা প্রসঙ্গ অনুযায়ী শেখানো হয়, এবং এইটা শেখাতে গিয়ে লার্নারদেরকে এটাকে আরো অনেক ইজি করে তোলা হয়, এবং তারা এটাকে সহজে মনে রাখতে পারে এবং অ্যাপ্লাই করতে পারে যেটা তারা শিখলো সেটাকে। ধরো তোমাকে এখানে শিখিয়ে দেওয়া হলো যে তুমি কিভাবে গিয়ে একটা আহ মুদির দোকান থেকে বাজার করবা, এটা তোমাকে শিখিয়ে দেওয়া হলো, এবং তুমি ওইখানে গিয়ে অ্যাক্টিভলি ওটা ইউজ করতেছো। মুদির দোকানও সে ধরো তোমার মতো আরেকজন স্টুডেন্ট, সে তখন ওখান থেকে রিপ্লাই করতেছে। তো এই সিচুয়েশনে তুমি গিয়ে কিভাবে কথা বলবা, কিভাবে কি, আহ এইটা যখন তুমি ওইটার মাধ্যমে শিখবা, ওই রিয়েল লাইফ সিচুয়েশনে শিখবা, তখন এটা অনেক কার্যকরী আর কি। আমি গত বেশ কয়েক বছর ধরে আমি 2-3টা বই লিখতেছি, কোনোটাই শেষ করতে পারতেছি না। ওই যে হয় না যে অনেকগুলো ইয়েতে হাত দিলে কোনোটাই শেষ হয় না, ওইরকম একটা অবস্থা। তো ইচ্ছা আছে এই বছর শেষ করে ফেলার, এই বছর শেষ করে ফেলা, এবং সামনে হয়তো দেখা যাচ্ছে যে বছরের মিডিলের পরে গিয়ে ওইগুলোকে বই আকারে তুলে ধরা। তো একটা আছে এখানে স্ট্রাকচারাল গ্রামার আর কি, যে একটা ওই বই পড়লে গ্রামারের যত রকমের স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচার গুলো তুমি শিখতে পারবা। এই একটা, মানে তোমাকে আলাদা করে গ্রামার শিখতে হবে না, হোয়াট ইজ নাউন এগুলো শিখতে হবে না, হোয়াট ইজ প্রোনাউন এগুলো শিখতে হবে না, জাস্ট স্ট্রাকচার তুমি ব্যবহার করতে পারবা। আরেকটা বই লিখতেছি, সেটা হচ্ছে যে এটা ফার্স্ট ইয়ার থেকে একবারে চাকরিজীবী যারা যারা চাকরি প্রার্থী তাদেরও কাজে লাগবে, এবং ইংলিশ লিটারেচারের যত টার্মস আছে সে টার্মগুলো তারা শিখতে পারবে। আমি এ পর্যন্ত প্রায় 265টা টার্ম কালেক্ট করেছি,
এবং সেগুলো নিয়ে বিস্তারিত লিখতেছি। তো 100টার মতো লেখা হয়েছে, বাকিগুলো কবে শেষ হবে আল্লাহ জানে। তো এগুলো খুব মানে আমি যখন এগুলো পড়ি এগুলো থেকে আইডিয়া নিয়ে নিয়ে এগুলো লিখতেছি, কোথায় কোনটা লেখা যায়, কিভাবে কি করা যায়। তো এগুলো একটু আর্লি শেষ করতে পারলে ভালো হতো, কিন্তু করা হচ্ছে না। যাই হোক, অ্যাক্টিভ পার্টিসিপেশন। দেখো মোরা এই ডিরেক্ট মেথডে একটা উপকারী দিক হচ্ছে সেটা অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকে। তুমি যে কাজটা শিখতে চাচ্ছ, তুমি যে সিচুয়েশনের কথা বলতে চাচ্ছ, সেটা অ্যাক্টিভলি ওই সিচুয়েশন ক্রিয়েট করে তুমি ওইখানে প্র্যাকটিস করতে পারতেছো। বলতে দ্য মেথড এনকারেজেস লার্নার্স টু বি অ্যাক্টিভলি ইনভলভড ইন দ্য লার্নিং প্রসেস, ফস্টারিং এ সেন্স অফ ওনারশিপ অ্যান্ড মোটিভেশন। বলা হচ্ছে এই মেথডটা লার্নারদেরকে উৎসাহিত করে একটা অ্যাক্টিভলি ইনভলভ থাকতে কোনো একটা লার্নিং প্রসেসে, এবং এই ক্ষেত্রে একটা অনারশিপ এবং মোটিভেশনের যে সেন্স, মালিকানা এবং অনুপ্রেরণার যে অনুভূতি, সেটা জাগিয়ে তোলা হয় আর কি এই ইয়ের ভেতরে। মানে আই এম এ পার্ট অফ দ্যাট লার্নিং প্রসেস, হ্যাঁ, এই সেন্সটা ক্রিয়েট করা হয় অ্যামং দ্য স্টুডেন্টস, অ্যান্ড দে ক্যান লার্ন টুগেদার ইন আ সিচুয়েশন, ইন আ মানে এনভায়রনমেন্ট যেখানে তারা ভাবে যে ওকে, আমরা একটা ইয়ের ভেতর, ইনকিউবেশনের ভেতর রয়েছে আর কি। তো এটা গেল। এবার লিমিটেশন, এটার কিছু প্রবলেম আছে। প্রবলেমগুলো কি কি? লিমিটেড অ্যাপ্লিকেবিলিটি ফর সার্টেন সাবজেক্টস। কিছু কিছু সাবজেক্টস এর ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল করা যায় না। অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, প্রয়োগের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে। বলতেছে দ্য ডিরেক্ট মেথড মে স্ট্রাগল টু টিচ কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচার। ডিরেক্ট মেথড অনেক সময় স্ট্রাগল করে এই জটিল যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো রয়েছে সেগুলো শেখার ক্ষেত্রে। জটিল গ্রামাটিক্যাল স্ট্রাকচার গুলো শেখা যায় না, কষ্ট হয়। As learners might need more explicit explanations for certain linguistic nuances. বলতেছে যে লার্নারদেরকে লার্নারদের দরকার হয় আরো বেশি এক্সপ্লিসিট, আরো বেশি ওপেন এক্সপ্লেশনের দরকার হয়, ব্যাখ্যার দরকার হয় কিছু লিঙ্গুইস্টিক্স এর নিউয়েন্সেস এর কারণে, সূক্ষ্ম সাধারণ পার্থক্যের কারণে। হচ্ছে অনেক সময় অনেক জিনিসের ব্যাপারে আরো বেশি বর্ণনা করতে হয়। তো সেটার সুযোগ হচ্ছে এইটাতে কম, ডিরেক্ট মেথডে। ইনঅ্যাডিকুয়েট ফর লার্জ ক্লাস সাইজেস। এবার একটা ক্লাসে যদি তোমার 100 জন স্টুডেন্ট হয়, তাহলে তুমি এই ডিরেক্ট মেথড আর অ্যাপ্লাই করতে পারবা না। হ্যাঁ, এটা 20-25 জন, 20 জন, 15 জন, সেই ক্ষেত্রে তুমি পারবা, বাট এত লার্জ সাইজের জন্য তুমি এটা পারবা না। তো সেটাই বলতেছে যে ইন লার্জ ক্লাসরুম, একটা বড় ক্লাসরুমে, প্রোভাইডিং ইন্ডিভিজুয়ালস অ্যাটেনশন টু সাচ স্টুডেন্ট বিকামস চ্যালেঞ্জিং। তো স্টুডেন্টদেরকে এরকম পার্টিকুলার প্রত্যেককে আলাদা আলাদা করে প্রত্যেকের অ্যাটেনশন গ্র্যাব করা এবং তাদের প্রত্যেককে উৎসাহিত করে একটা কাজে নিয়োগ করা, এটা কঠিন হয়ে যায়। দ্য ডিরেক্ট মেথড অফেন থ্রাইভস ইন স্মলার গ্রুপস। ডিরেক্ট মেথডটা খুব ভালো কাজ করে ছোট্ট ছোট্ট গ্রুপের মাধ্যমে বা ছোট ছোট গ্রুপে, হয় ইন্টারাকশন অ্যান্ড ফিডব্যাক আর মোর ফেসিবল, এবং যেখানে ইন্টারাকশন এবং ফিডব্যাকটা অনেক বেশি সহজ হয় এবং অনেক বেশি পাওয়া যায়, সেটার কথা বলতেছে। এটা কিন্তু আসলেই তাই। আমাদের আমাদের যেমন তোমাদের ক্ষেত্রেই অনার্সে আমাদের একটা কলেজে ভর্তি করায়, ধরো আমি তো রাজশাহী কলেজে পড়তাম। আমাদের সময় ছিল, আমাদের ব্যাচে 250 জন, 250 না, 220 জন ছিল। তো যদি তখন স্পোকেন কোনো ক্লাস হতো, তাহলে 220 জন স্পোকেন ক্লাসগুলোতে হয় কি যে প্রথম প্রথম খুব জয়েন করে, পরে যখন ধরতে শুরু করা হয় তখন দেখা যায় যে একবারে কমে যায়। তো বড় ক্লাসরুমগুলোতে আসলে এই সবাইকে ইন্ডিভিজুয়ালি ধরা বা ইন্ডিভিজুয়ালি শেখানো এটা অনেক কষ্টকর হয়ে যায়। সেটাই এখানে বলতেছে যে লার্জ ক্লাস সাইজ গুলোতে এটা অসম্ভব হয়ে পড়ে। এবার বলতেছে পসিবল ল্যাক অফ সিমান্টিসিটি, সিস্টেম সিস্টেমেটিসিটি, মানে এক কথা পদ্ধতির একটা পদ্ধতিগত একটা সমস্যা তৈরি হয় আর কি। আমরা এটার সিস্টেমেটিসিটি, এটার ভালো বাংলা কি আছে? পদ্ধতিগততা, এটা কোনো বাংলা হইলো? সিস্টেমেটিসিটি, আচ্ছা, পদ্ধতিগততা। আমরা কোথায় আছি? এখানে।
মানে এই সিস্টেমের কিছু ঘাটতি আছে, কিছু ল্যাক আছে। বলতে সাম ক্রিটিক্স আর্গুও দ্যাট দ্য ডিরেক্ট মেথড ক্যান ল্যাক সিস্টেমেটিসিটি ইন প্রেজেন্টিং ল্যাঙ্গুয়েজ কম্পোনেন্টস। বলতে ভাষার যে এলিমেন্টগুলি, কম্পোনেন্টগুলি, এগুলোকে প্রেজেন্ট করার ক্ষেত্রে ডিরেক্ট মেথডে কিছু পদ্ধতিগত কিছু পদ্ধতির অভাব রয়েছে, পদ্ধতিগত অভাব রয়েছে। ইন সার্টেন কেসেস লার্নার্স মে মিস এ কম্প্রিহেন্সিভ আন্ডারস্ট্যান্ডিং অফ গ্রামাটিক্যাল রুলস। কিছু সার্টেন কেসে লার্নাররা অনেক সময় গ্রামাটিক্যাল কিছু রুল যেগুলো আসলে কম্প্রিহেন্সিভ এবং আন্ডারস্ট্যান্ডিং, সেগুলো মিস করে যেতে পারে। হুম, তো এটা ব্যাপারটা হচ্ছে কি যে এটা তো ব্যবহার মানে আমরা যদি এটার অ্যান্সার দিতে যাই তাহলে এইসব প্র্যাকটিক্যালের গেলে সব কিছু তো আর তুমি ধরতে পারবে না। ধরো প্র্যাকটিক্যালি তুমি মাছ ধরতে গেছো একটা পুকুরে, একটা পুকুরে সব মাছকে তুমি ধরে ফেলতে পারবা? পারবা না। ঠিক এরকমই কিছু মাছ ছুটে যাবে। ঠিক এরকমই ডিরেক্ট মেথডে এই জিনিসটা ছুটে যাবে, হয়তো কিছু গ্রামাটিক্যাল বিষয় যেগুলো শেখা দরকার কিছু ছুটে যাবে। তবে এর মানে এই না যে ওইগুলো আর কখনোই শিখবে না, এরকমটা না। মানে কোনটার উপরে তুমি বেশি হাইলাইট করতেছো সেটা। এবার বলতেছে পটেনশিয়াল ফ্রাস্ট্রেশন ফর সাম লার্নার্স। কিছু লার্নারদের ক্ষেত্রে হতাশ হওয়ার সম্ভাবনা থাকে। লার্নার্স হু প্রেফার এক্সপ্লিসিট গ্রামার এক্সপ্লেনেশনস might find the indirect nature of grammar instructions in the direct method frustrating। বলা হচ্ছে যে ওই সমস্ত লার্নার যারা গ্রামারটাকে থরলি শিখতে চায় এবং আহ, তাদের জন্য এবং তারা যদি গ্রামাটিক্যাল ইনস্ট্রাকশনটা যথাযথভাবে না পায়, তখন তারা এখানে ফার্স্ট্রেটেড হয়ে পড়ে এবং ডিরেক্ট ডিরেক্ট মেথডটা তখন ফার্স্ট্রেটিং মনে হয়, হতাশাজনক মনে হয়। এরকম অনেক তোমাদের বন্ধু বান্ধব আছে না, আমাদের অনেক বন্ধু বান্ধবও ছিল, যে কোনো একটা লিখতে গিয়ে কোনো একটা জায়গায় গ্রামারের একটু এদিক সেদিক হলেও টেনশনে শেষ হয়ে যেত। হ্যাঁ, মানে গ্রামার কেন্দ্রিক একবারে কি একটা অবস্থা। আমি আমি এরকম আমার অনেক ফ্রেন্ড দেখেছি যে গ্রামারে সে শতভাগ ফিট, বাট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে গিয়ে সে উল্টাপাল্টা করে। গ্রামার জানে কিন্তু ওই গ্রামারটাকে ইউজ করে সে রাইটিং এ ওকে, বাট কথা বলতে গেলে আর সে ইউজ করতে পারতেছে না, কথা বের হচ্ছে না, বা কখনোই হয়নি, হয়নি, এখনো হয়নি, এখন তো বুড়ো হয়ে গেছে সব, এখনো হয়নি, হয় না। কিন্তু গ্রামারে সে পারফেক্ট, রাইটিংটা সে ভালো দেখতে পারে আর কি। টাইম কনজিউমিং। অ্যাচিভিং প্রফিসিয়েন্সি থ্রু দ্য ডিরেক্ট মেথড ক্যান বি টাইম কনজিউমিং। ডিরেক্ট মেথডে এই প্রফিসিয়েন্সি অর্জন করা, দক্ষতা অর্জন করা, এটা টাইম লাগে, স্পেশালি কম্পেয়ার টু মোর ফোকাসড রুল বেসড অ্যাপ্রোচেস। এবং স্পেশালি কোনো একটা রুল বেসড বা যেটাতে বেশি ফোকাস করা হয়, আহ, সেই অ্যাপ্রোচের বা সেই পদ্ধতির সাথে যদি তুলনা করা হয় তাহলে এই ডিরেক্ট মেথডে বেশি সময় লাগে। আমার অ্যান্সার হচ্ছে ডিরেক্ট মেথডেই কম সময় লাগবে, তাই না? ডিরেক্ট মেথডে তো কম সময় লাগার কথা। যাই হোক, এখানে বলতেছে টাইম কনজিউমিং। ইন কনক্লুশন, উপসংহারে, দ্য ডিরেক্ট মেথড অফার্স এ কমিউনিকেটিভ অ্যান্ড ইমার্সিভ অ্যাপ্রোচ টু ল্যাঙ্গুয়েজ লার্নিং, emphasizing oral communication, contextual vocabulary acquisition, and implicit grammar learning। কনক্লুশনে আমরা বলতে পারি যে ডিরেক্ট মেথড এটা অফার করে একটা যোগাযোগমূলক এবং নিমজ্জিত, ইমার্সিভ একটা, মানে একেবারে ডুবে থাকার মতো একটা অ্যাপ্রোচ ল্যাঙ্গুয়েজ লার্নিং এর ক্ষেত্রে। এবং এখানে মূলত প্রাধান্য দেওয়া হয়, এমফাসাইজ করা হয় মৌখিক যোগাযোগটার উপরে, কন্টেক্সচুয়াল ভোকাবুলারি অ্যাকুইজিশন, অর্থাৎ প্রসঙ্গ অনুযায়ী যেখানে যেটা ব্যবহার হবে, অ্যাপ্লিকেবল, ইউজেবল বা ইউটিলাইজেবল, এরকম ভোকাবুলারির ইউজের ক্ষেত্রে কথা বলা হয়, অ্যাকুইজিশন করার কথা বলা হয়। ইমপ্লিসিট গ্রামার লার্নিং, এবং গ্রামার গুলোকে একেবারে হচ্ছে ইমপ্লিসিটলি এটাকে শেখা হয়। ইমপ্লিসিট এবং এক্সপ্লিসিট এটার মানে আছে, যেমন ইমপ্লিসিট মানে হচ্ছে ভেতরে ভেতরে তুমি একটু নিভৃত গ্রামার গুলো শিখবা, আর এক্সপ্লিসিট মানে ওপেনলি তুমি শিখবা। আমরা যে এক্সট্রোভার্ট আর ইন্ট্রোভার্ট আছে না, ওই ইন্ট্রোভার্ট আর ইমপ্লিসিট, এক্সট্রোভার্ট এবং এক্সপ্লিসিট, এগুলো হচ্ছে প্রায় সেম টাইপের ওয়ার্ড। হোয়াইল ইট হ্যাজ ইটস লিমিটেশনস, যখন এটার লিমিটেশন রয়েছে, পার্টিকুলারলি ইন হ্যান্ডলিং কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচার, বিশেষ করে কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচার হ্যান্ডেল করার ক্ষেত্রে এটার লিমিটেশন রয়েছে, অ্যান্ড লার্জ ক্লাস সাইজে এটার লিমিটেশন রয়েছে, সেক্ষেত্রে ইট ফোকাস অন ক্রিয়েটিং এ ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট মেক্স ইট এ ভ্যালুয়েবল অ্যাপ্রোচ ফর ডেভেলপিং প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কিলস। সেক্ষেত্রে এটা যখন কি করে, এই মানে যখন এই যে
কমপ্লেক্স গ্রামার স্ট্রাকচারের ক্ষেত্রে যখন সমস্যা হয়, লার্জ ক্লাস সাইজে যখন সমস্যা হয়, তখন এটা কি করে, এই পদ্ধতিতে তখন একটা ল্যাঙ্গুয়েজ রিচ এনভায়রনমেন্ট তৈরি করা হয়। এবং এইটাকে অর্থাৎ এই পদ্ধতিটাকে, এই অ্যাপ্রোচটাকে একটা ভ্যালুয়েবল অ্যাপ্রোচ হিসেবে উপস্থাপন করে এই পার্টিকুলার প্র্যাকটিক্যাল ল্যাঙ্গুয়েজ স্কিল ডেভেলপিং এর ক্ষেত্রে, অ্যান্ড ফস্টারিং এ মোর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস। এবং এটাকে তখন একটা অনেক কার্যকরী ন্যাচারাল একটা ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন প্রসেস হিসেবে আহ, তুলে ধরে আর কি এটাকে, বা এটাকে ফস্টার করা যেতে পারে। ফস্টার মানে লালন পালন করা। তো এখানে ফস্টার মানে ওইটাকে মেনে নেওয়া, অ্যাকসেপ্ট করা, বা এটাকে তুলে ধরা, এরকমটা। তো এই হচ্ছে টোটাল প্রশ্নটা, আশা করি এটা বুঝতে পেরেছো। আমি তারপরেও একটু সামারিটা নিই। দেখো বলতেছে যে এই পয়েন্টগুলো দেখে তুমি যেটা বুঝতে পেরেছো সেটাই যদি বানিয়ে লিখে দিয়ে আসো, তাও মার্কস পাবা। কারণ এখানে একটু কঠিন কঠিন শব্দ, কঠিন কঠিন সেন্টেন্স আছে, বাট তোমরা যখন নিজেদের ভাষাতে লিখবা তখন এটা ইজি হয়ে যাবে। বলতে তো এখানকার প্রধান ফিচার গুলো কি কি, এখানে প্রধান ফিচার বা প্রিন্সিপাল গুলো হচ্ছে, একটা হচ্ছে ওরাল কমিউনিকেশন, মৌখিক যোগাযোগ। আরেকটা হচ্ছে ইউটিলাইজেবল বা লেভারেজেবল যে ভোকাবুলারি রয়েছে সেগুলো, যেগুলো দিয়ে আমরা ইউজ করি। তারপর গ্রামার গুলোকে এক সাইডে রেখে স্ট্রাকচার গুলো ব্যবহার করা হয়। তারপর টিচাররা এখানে সহযোগী হিসেবে কাজ করে। তারপরে এখানে ভিজুয়াল এবং অডিও বিভিন্ন রকমের হেল্পিং এলিমেন্ট বা কম্পোনেন্ট গুলোকে ইউজ করা হয়। হয়তো কোনো পিকচার, চার্ট, ধরো একটা তুমি হিউম্যান বডি সম্পর্কে জানাচ্ছ, হিউম্যান বডির একটা চার্ট তুমি উপস্থাপন করে বিভিন্ন জিনিসগুলোকে তুমি অ্যারো চিহ্ন দিয়ে দেখিয়ে দিচ্ছ। তুমি একটা শহরের দৃশ্য এঁকে দিয়ে শহরের ল্যাম্পপোস্ট কোনটা, শহরের ডিভাইডার কোনটা, জেব্রা ক্রসিং কোনটা, এগুলো তুমি দেখাই দিচ্ছ। তো এটা হচ্ছে আমাদের এই প্রিন্সিপাল। এবার এখানে কিছু টেকনিক গুলো, কি টেকনিকে শেখানো হয়, এটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার থাকে, এখানে রোল প্লেয়িং থাকে, স্টোরি টেলিং থাকে, ডেমনস্ট্রেশন এবং অ্যাকশন থাকে, গ্রামার গেমস, গ্রামার গেমস থাকে, গ্রামার গেমস থাকে। যেমন আমরা আমাদের আমাদের যে স্পোকেন সেশন, সেখানে আমরা স্টোরি টেলিংটা করি এবং কোশ্চেন অ্যান্ড অ্যান্সার করেছি। তবে আমাদের এটা যেহেতু এন্ডলেস একটা প্রসেস, এবং এটাতে একবার ভর্তি হলে সবাই যেহেতু সবসময় জন্য ক্লাস করতেই থাকবা, তো এই ভবিষ্যতে আমরা যে গ্রামার গেমস নিয়ে আসবো, তারপরে রোল প্লেয়িং এটা নিয়ে আসবো, ডায়ালগ সিস্টেম এটা নিয়ে আসবো আমরা। এরপরে আসো, এখানে আছে যেমন অ্যাডভান্টেজ। এটার অ্যাডভান্টেজ কি, এটা ন্যাচারালি ভাষা তোমাকে শেখায় দিবে, তুমি শিখতে পারবা, তুমি কমিউনিকেশনে ফোকাস করতে পারবা। তারপরে তুমি কালচার, অন্য ভাষার যে ভাষা শিখতেছো সেই ভাষার যাদের নেটিভ ভাষা, হ্যাঁ, তাদের কালচার সম্পর্কে তুমি আইডিয়া পাবা। তারপরে এখানে কিছু কনটেক্সটে অনেক কিছু তুমি মেমোরাইজেশন করতে পারবা, মেমোরাইজ করতে হবে কিছু জিনিস, অ্যাক্টিভ পার্টিসিপেশন থাকবে। এরপর এটা লিমিটেশন কি, এটার প্রবলেমটা কোথায়, প্রবলেমটা হচ্ছে এটা কিছু জায়গায় অ্যাপ্লাই করা যায় না, লিমিটেড অ্যাপ্লিকেশনের ক্ষেত্র রয়েছে, এবং কমপ্লেক্স গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ক্ষেত্রে গেলেই তুমি আর এই মেথডে কুলাইতে পারবে না। তারপরে এটা বড় ক্লাস, যদি সাইজটা বড় হয় তাহলে, বা অনেক স্টুডেন্ট হয় তাহলে সেখানে তুমি করতে পারবে না। তারপর পসিবল ল্যাক অফ সিস্টেমেটিসিটি, বলতেছে এখানে কিছু সিস্টেমের অভাব রয়েছে। তারপরে বলতেছে যে এখানে কিছু স্টুডেন্ট আছে যারা হচ্ছে গ্রামারটাকে খুব পছন্দ করে, গ্রামার শিখতে চায়, তারা ফার্স্ট্রেটেড হয়ে যাবে, যা এখানে জটিল যে গ্রামার, সেই গ্রামারগুলোর অ্যান্সার তারা পাবে না। তো সেটা বলতেছে। টাইম কনজিউমিং, এটা বলতেছে যে এটা শিখতে অনেক সময় লাগবে, এটা টাইম কনজিউমিং। সো এটা এটা একটা লিমিটেশন আর কি। তো এই হচ্ছে টোটাল প্রশ্ন, আশা করি তোমরা এটা বুঝতে পারবে। এই ভিডিওটা পরে একবার দেখবে, আবার নিজেও নোটটা পড়বে তখন। তো এখন বলো তোমাদের কিছু বলার থাকলে, আমরা ক্লাসটা শেষ করে দেবো। আর এইটার আমাদেরকে একদিনে একটার বেশি দুইটা নোট পড়তে গেলে আমাদের কঠিন মনে হতে হতে পারে, এই জন্য আমি একটা করে পড়াইতে থাকি। স্যার, একটা করে পড়ালে কি শেষ হবে? আর পরীক্ষা তো মনে হয় না খুব বেশি দেরি আছে। এখানে আসলে একটা জিনিস তোমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি দুইটা করে পড়াইতে যাই তাহলে আমাদের 1.5 ঘন্টা করে লাগবে। হ্যাঁ, তুমি হয়তো বলতে পারো যে আপনি তো অনেক কথাবার্তা বলেন, এগুলো একটু কম বললেই আমাদের একসাথে দুইটা হয়ে যাবে। একসাথে দুইটা হলেও না, সময় লাগবে স্যার, জি স্যার, সময় লাগবে। একসাথে দুইটা হলেও এটা মুশকিল। আর একটা জিনিস হচ্ছে যে এই জায়গাটাতে আমরা এই পার্টটাকে ইচ্ছা করলেই আগে পড়াইতে পারতাম, যেমন আমরা লিঙ্গুইস্টিক্সটা আগে পড়াই। প্রথম দেখা যাচ্ছে তো 10-15টা ক্লাসের মধ্যে আমরা লিঙ্গুইস্টিক্স ধরে ফেলি, কিন্তু এটা পারা যায় না, কারণ এই যে স্টুডেন্টরা দুই ভাগে হয়ে যায়, একটা কন্টিনেন্টালে চলে যায় কিছু স্টুডেন্ট, আবার কিছু আছে ইএলটি, এই জন্য এটাকে শেষে পড়াইতে হয়।
আর তোমাদের ক্ষেত্রে যেটা হবে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যেটা হয় যে, আমি যেহেতু একদিন পর পর পড়াই, সেক্ষেত্রে তোমার ওই কোশ্চেন গুলো, কিছু পার্টের কোশ্চেন আমরা পড়তে পারি আর কিছু পার্টের পড়তে পারি না। যেমন আজকে থার্ড ইয়ারকে বলতেছিলাম তোমাদেরকে, ফিকশন, লিটারেরি ক্রিটিসিজম, লিঙ্গুইস্টিক্স, আর দু একটার হয়তো বা আমরা কোশ্চেন পড়তে পারবো, সবগুলোর আমরা পারবো না। তোমাদের ক্ষেত্রেও তাই, যেগুলো নন ফিকশনাল আছে, তারপরে ক্রিটিসিজম আছে, তারপরে এই যে এটার আমরা কোশ্চেনই পড়তেছি, এই জিনিসগুলোই আমাদেরকে পড়তে হবে। বাকি হয়তো কিছু যেমন লিটারেচার আছে যেগুলো, কবিতা কিছু আছে, ওইগুলোর কিছু প্রশ্ন আমরা স্যাক্রিফাইস করতে হবে, ওইগুলো নিজে নিজে পড়ে নিতে হবে। আবার এমন প্রশ্ন আছে কিছু, যেমন ক্যারেক্টার, আমরা যত আমাদের নন ফিকশনাল যত প্রোজ গুলো আছে সবগুলোতে ক্যারেক্টার আছে। তো ক্যারেক্টার গুলো, একটা প্রশ্ন পড়লে ক্যারেক্টার যত প্রশ্ন রয়েছে সব পড়া সম্ভব। ক্যারেক্টারের একটা ফ্রেমওয়ার্ক আছে, প্রোজি স্টাইলের একটা ফ্রেমওয়ার্ক আছে। তো এগুলো একবার একটা পড়লেই সম্ভব। তারপরে মেটাফিজিক্যাল পোয়েট্রি, ড্রামাটিক মনোলগ, তারপরে সনেট, তারপরে আরো যেগুলো আছে, এই যে লিটারেরি টার্ম রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে, সেগুলোর একটা ফ্রেমওয়ার্ক আছে। সেগুলো একটা শিখলেই সবগুলো লেখা যায়। কিন্তু এটার জন্য হয় কি, তো তখন তোমার ফ্রি হ্যান্ড রাইটিংটা ভালো থাকতে হবে, তখন তুমি লিখতে পারবা। তো এগুলো নিয়েও কথা হবে, এগুলো সামনে আমি আরো বলবো যখন প্রশ্ন পড়াতে শুরু করবো। এখন তো প্রশ্ন পড়াচ্ছি, তো এটা এই প্রশ্নের সাথে রিলেটেড না। যখন আমরা ওই যে আরো যে রাইটিং গুলো রয়েছে সেগুলো যখন পড়তে যাব, তখন ওই রিলেটেড যখন প্রশ্ন আসবে, তখন আমি ওইটা নিয়ে ওই স্ট্রাকচারটা বলে দেবো। তখন দেখবো একটা স্ট্রাকচার শিখে সবগুলো প্রশ্ন তুমি ওর ভেতরে ফেলে দিতে পারতেছো। আচ্ছা, তো ঠিক আছে, আতিক ফয়সাল কিছু বলবা নাকি? স্যার দুইটা করে পড়ালে মনে হয় একটু সময় লাগলেও ভালো হইতো আমাদের, তাই না? মানে আচ্ছা আদার্স গুলো তাহলে, আমরা পড়তে পারতাম। আচ্ছা সামনের দিন তাহলে আমি আর একটু কম আহ উদাহরণ বা এই যে বিভিন্ন কথাবার্তা বলি, এগুলো কম বলে আমি দুইটা করে পড়িয়ে দেবো তাহলে সামনের দিন থেকে। হুম, জি স্যার, এটা ভালো আচ্ছা, হয়েছে। আচ্ছা ঠিক আছে। এরকম মতামত দিতে হবে, মতামত দিলে ভালো হয়। তো ঠিক আছে তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থেকো, নেক্সট ক্লাসে আমরা দুইটা করে পড়বো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।